হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনাদের সকলকে হৃদয়ের গভীরতা থেকে স্বাগত জানাচ্ছি টুনাটুনির সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওতে শেয়ার করব সংসারের ছোট ছোট কাজেই কিভাবে দিনটা সুন্দর হয়ে যায়। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে থাকবেন, ভালো লাগবে। আজকে আমি প্রথমেই বেসিনটা একটু পরিষ্কার করে নিব। কয়েকদিন আগে বেসিনটা পরিষ্কার করেছিলাম, এর মধ্যে আর পরিষ্কার করা হয় নাই, তাই একটু অনেকটা ময়লাই পড়েছে। তাই ভাবলাম আজকে প্রথমে বেসিনটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। তাই প্রথমে আমি বেসিনটা একটু সুন্দর করে ডোলে মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার হাত দিয়ে সব জায়গায় পানি ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। বেসিনটা পরিষ্কার করার পরে আমরা অফ ক্যামেরাতে সকালের নাস্তাটা করে নিয়েছি। তারপর কিছুক্ষণ আরও টুকিটাকি কাজ ছিল, সেগুলো সেরে এবার চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে। আজকে দুপুরে রান্না করব কচুমুখী দিয়ে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই জন্য প্রথমে আমি চলে আসলাম বেগুনগুলো কেটে নেওয়ার জন্য। বেগুনগুলো কাটার আগেই আমি অফ ক্যামেরাতে কচুর মুখিগুলো সুন্দর করে কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কচুর মুখের একটা যে কষ থাকে সেটা বের হয়ে যায়। তারপরে আমি এই যে বেগুনগুলো সুন্দর করে কেটে নিব। কচুমুখী দিয়ে বেগুন দিয়ে রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে। তার মধ্যে যদি ট্যাংরা মাছ দেওয়া হয় তাহলে তার কথাই নাই। ট্যাংরা মাছের তরকারি মনে হয় প্রতিটা তরকারি বেশ ভালো লাগে। এখানে আমি 2টা বেগুন নিয়েছিলাম রান্না করার জন্য। বেগুন 2টা আমি সুন্দর করে কেটে নিয়েছি, তারপরে অফ ক্যামেরাতে সুন্দর করে ধুয়ে নিয়েছি। সুন্দর মতো পরিষ্কার করে তারপরে আমি অফ ক্যামেরাতে এই বেগুন তরকারি রান্না করার জন্য বাটনা করে নিয়েছিলাম শিলপাটায়। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে একটু সুন্দর করে শিলপাটায় বেটে নিয়েছিলাম। তারপরে চলে যাব রান্নার জন্য। কড়াইতে একটু তেল দিয়ে গরম করে এই যে বাটনা করে রেখেছিলাম, আমি আজকে কিন্তু বেশিরভাগই কাঁচামরিচ বাটনা দিয়ে তরকারিটা রান্না করব। অবশ্য শুকনো মরিচ দিয়েছিলাম, পরে একটুখানি দিয়েছিলাম। তেলের মধ্যে মশলাগুলো দিয়ে একটু ভালো করে আমি প্রথমে ভেজে নিয়েছি। তারপরে সব বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। গুঁড়া মশলাগুলো দিয়ে আরেকটু সুন্দর করে কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে তার মধ্যে আমি কেটে রাখা যে কচুরমুখীগুলো ছিল সেগুলো দিয়ে দিব। এবার ভালো করে আরেকটু কচুরমুখীটা কষিয়ে নিব। এই কচুরমুখীটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম, অনেক ভালো। খুব বেশি সিদ্ধ করা লাগে না, অল্প পানি দিয়ে সিদ্ধ করলে একমাত্রে অনেক সুন্দর গলে যায়, অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন আমার কচুরমুখীটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। এখানে আমি অনেকটাই প্রায় সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে আমি বেগুনটা দিয়ে আরেকটুখানি সুন্দর করে কষিয়ে নিব। ভিডিওর এ পর্যায়ে এসে সবাইকে সেই একটা কথা মনে করিয়ে দিচ্ছি, যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎস জাগিয়ে তুলবে। তাই বুঝতে পারতেছেন আপনাদের একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান। তাই প্লিজ কেউ ভুলে যাবেন না। ইদানিং কিন্তু সবাই লাইক দিতে ভুলে যাচ্ছেন, সবাই একটু মনে করে লাইকটা দিয়ে নেবেন। আর আমার ভিডিওতে বা আমার কথা বা কাজের মধ্যে কোথাও যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা খুব সহজেই আমার সুন্দর ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তরকারিটা একদমই শেষ করে ফেলেছি। কচুরমুখীটা বেগুনটা একটু সুন্দর করে কষিয়ে তার মধ্যে ঝোলের পানি দিয়ে ট্যাংরা মাছগুলো দিয়ে আমি রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমার তরকারিটা হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। তারপর রান্না শেষ করে যে কড়াইটা ছিল সেই কড়াইটা সুন্দর মতন ক্লিন করে আমি কিচেন র্যাকে গুছিয়ে নিলাম। এবার চলে গিয়েছিলাম রুমটা একটু ভালো মতন ক্লিন করে নিয়েছি। ক্লিন বলতে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তার চারপাশে গুছিয়েও নিয়েছিলাম। টেবিলে কিছু এলোমেলো জিনিস ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। তারপর রুমের পাশে যে ডাইনিং এরিয়াটা ছিল সেটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। রুমটা ঝাড়ু দিয়ে অফ ক্যামেরাতে রুমটা মুছেও নিয়েছিলাম। তারপরে অফ ক্যামেরাতে একটা র্যাক আমি সুন্দর করে ক্লিন করে রেখেছিলাম। র্যাকটা ক্লিন করে বেলকনিতে একটু রোদ ছিল, এখানে আমি শুকাতে দিয়েছিলাম। এবার আমি র্যাকটা একটু সেট করে নিব। সংসারের ছোট ছোট কাজেই আসলে দিনের সবচেয়ে বড় শান্তিটুকু লুকিয়ে থাকে। সকালের নাস্তা বানানো, ঘর গোছানো, বাসন ধোয়া, রান্নাঘরের ছোটোখাটো কাজ, এই সব কাজ হয়তো বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, কিন্তু এই কাজগুলোর মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা, দায়িত্ব আর মনের এক আলাদা তৃপ্তি।
প্রতিটা কাজ করতে করতে মনে হয় এই ঘরটা আমার শান্তির ঠিকানা, এই ছোট ছোট যত্নই আমার পরিবারের মুখে হাসি ফোটায়। ক্লান্তি আসে ঠিকই, কিন্তু দিন শেষে যখন দেখি ঘর গুছানো, সব কিছু পরিপাটি, তখন মনটা ভরে যায় অদ্ভুত শান্তিতে। আসলে সংসারের ছোট ছোট কাজগুলোই আমার দিনের সবচেয়ে সুন্দর গল্প। এই কাজগুলোর মধ্যে আমি খুঁজে পাই নিজের আনন্দ, নিজের শান্তি আর নিজের ভালো লাগা। তাই সবসময় নিজের সুখেই ঘরগুলো সুন্দর মতন গুছিয়ে রাখি। ঘর গোছানো মানেই যে শুধু নিজের বেডটা সুন্দর করে পরিপাটি করে রাখবো এমনটা কিন্তু না। ঘর গোছানো মানে হচ্ছে প্রতিটা রুম, প্রতিটা কোণা সুন্দর মতো পরিষ্কার করে সব জিনিসগুলো সুন্দর পরিপাটি করে রাখাই মানে হচ্ছে ঘর গোছানো। এটা তো আমার কাছে মনে হয়, আর জানি না কার কাছে কি মনে হয়। আচ্ছা যাই হোক, এবার আসি ভিডিও রিলেটেড কথা বলতে। এখানে আমি চলে আসছি বিকালে নাস্তা বানানোর জন্য। আজকে আমি একটু হালিম রান্না করব। এই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আমি একটা পাত্রতে গরম পানি করে নিয়েছিলাম। তারপরে হালিমের যে ডালটা থাকে সেটা আমি অর্ধেকটা বাটিতে ঢেলে নিয়েছি। আজকে আমি এবার পুরোটা রান্না করব না, কারণ এক প্যাকেট রান্না করলে অনেকটা হয়ে যায়, প্রায় 7 থেকে 8 বাটি হয়ে যায়। যেহেতু আমরা দুজন, তাই ভাবলাম আজকে খুব বেশি রান্না করে নষ্ট না করি, অর্ধেকটাই রান্না করি। তাই এখানে আমি অর্ধেকটা বাটির মধ্যে ঢেলে গরম পানিতে একটু কিছুক্ষণ রেখে দিব। তারপরে চলে আসলাম এদিকে রান্না করার জন্য। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, অর্ধেক পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়েছি, আর অর্ধেক পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি সকল ধরনের মশলা দিয়ে একটু সুন্দর মতো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষিয়ে যখন তেল ছেড়ে আসবে, তখন আমি ছোটো ছোটো করে মুরগির মাংস কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আজকে আমি হালিমটা কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করব। তবে হালিমটা বেশিরভাগ গরু মাংস দিয়ে রান্না করলে খুব বেশি মজা হয়। আজকে আর গরুর মাংস দিয়ে রান্না করব না, তাই এখানে আমি মুরগির মাংস দিয়ে রান্না করতেছি। ছোট ছোট করে মুরগির মাংসগুলো কেটে রেখেছিলাম, সেগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আগে থেকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে নেব। ডালটা কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, 20 থেকে 25 মিনিট মতন হয়ে গেছিলো। ডালটা বেশ ফুলে উঠেছিল। এবার আমি মুরগির মধ্যে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব। ভালো মতো ডালটা কষিয়ে যখন ঘন হয়ে আসবে, সেই সময় আমি আবারও গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। তারপরে কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু আমাদের হালিমটা রেডি হয়ে যাবে। হালিমটা রেডি করার জন্য এদিকে আমি একটু তেঁতুলের টক বানিয়ে নেব। ফ্রিজে যেহেতু পাকা তেঁতুল ছিল, তাই ভাবলাম তেঁতুলের টকটা দিয়ে হালিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই এখানে আমি তেঁতুলের মধ্যে একটু পানি দিয়ে হাত দিয়ে ভালো করে টকটা রেডি করে নিয়েছিলাম। টকটা রেডি করার পর আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি শসাটা সুন্দর মতো কেটে নিব। আজকে বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই শুধু শসা, পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে আমরা হালিমটা খাবো। যদিও আদা ছিল, কিন্তু আমি আদা কুচি আমার দিতে ইচ্ছা করলো না, তাই আমি এখানে শসাগুলোই সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। শসাগুলো কেটে আমি কাঁচামরিচ 2টাও কেটে নিয়েছিলাম। এদিকে আমি এগুলো কাটাকাটি করছিলাম, অন্যদিকে কিন্তু হালিম রান্নাটা চলছিলই। মাঝে মধ্যে আমি হালিমটা একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম। যদি একটু নেড়ে না দিতাম তাহলে নিচ থেকে লেগে যাচ্ছিল। তাই এদিকে কাজও চলছিল, অন্যদিকে আমার হালিম রান্নাটাও হয়ে যাচ্ছিল। কিছুদিন আগে বাইরে গিয়েছিলাম, ওখান থেকে গরুর বটের হালিম খেয়েছিলাম। ওই হালিমটাও বেশ মজা ছিল। তবে আমি আজকে যে মুরগি দিয়ে রান্না করেছিলাম এটাও বেশ ভালোই লেগেছিল। তবে গরুর মাংস দিয়ে রান্না করলে খুব বেশি মজা লাগে। সেই তুলনায় হয়তো একটু কম মজা হয়েছিল, তবে ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয় নাই। এদিকে দেখেন আমার হালিমটাও কিন্তু প্রায় রান্না শেষ। এবার আমি একটা বাটিতে বেড়ে নিব। এখানে একটা আমি বাটিতে বেড়ে নিচ্ছি আমার জন্য, নিজের জন্য। আজকে বিকালে ভেবেছিলাম হাজব্যান্ডের সাথে একসাথে নাস্তা করব, যেহেতু বাসায় ছিল। কিন্তু আমি যখনই হালিম রান্না করতে আসি তখনই ওর একটা ফোন আসে, ও তখনই বাইরে বের হয়ে যায়। তাই কি আর করা, একা একাই আমি হালিমটা খেয়ে নিব। এই জন্য আমি প্রথমে বাটিতে একটা হালিম নিয়ে সুন্দর করে উপর থেকে রেডি করে নিচ্ছি। অবশ্য আমি কিন্তু একা হালিম খাই নাই, পাশের রুমে আপুকেও দিয়েছিলাম। তারপরে এই যে আমার হালিমের উপরে আমি কিছু শসা কুচি দিয়ে নিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়েছি, তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি। তারপরে অনেকটা বেশি পরিমাণে টক দিয়ে নিব। টক খেতে আমার কাছে খুব ভালো লাগে, তাই একটু বেশি করেই টকটা দিয়ে নিব। লেবু ছিল, কিন্তু যেহেতু আমি তেঁতুলের টকটা রেডি করেছি তাই লেবু আর দেই নাই। এটা দিয়ে আমি সুন্দর করে খেয়ে নিব। হালিমটা কিন্তু দেখতে বেশ মাশাআল্লাহ সুন্দর হয়েছিল, ঠিক তেমনি খেতেও কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছিল। এবার আমি রেডি করে একটা চামচ দিয়ে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছিলাম যে হালিমের কালারটা কেমন এসেছে। হালিমটা রেডি করে যে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে রুমে নিয়ে এসেছি আমি হালিমটা বসে বসে খাওয়ার জন্য। এই যে এখানে আমি দেখুন হালিমটা সব কিছু মিক্স করে খেয়ে নিচ্ছিলাম। হালিমটা খেতে খেতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।